আজ দুর্যোর 25 বছর পূর্ণ হলো। আমার একমাত্র সন্তান। ওর বয়স যখন 24 ঘন্টা পার করলো, সেই মুহূর্ত থেকে আমি একজন সিঙ্গেল মাদার। একটা সন্তান নাকি স্বামী স্ত্রীর বন্ধনকে আরও মজবুত করে। আমার ক্ষেত্রে তার উল্টোটা ঘটেছিল। তুর্যর বাবার সাথে আমার বিবাহ বিচ্ছেদ হওয়ার একমাত্র কারণই ছিল তুর্য। অবিশ্বাস্য হলেও এটাই সত্য। অবশ্য তুর্যর বাবা আমাকে ভীষণ ভালোবাসতো। ভার্সিটিতে পড়াকালীন আমরা চুটিয়ে 3 বছর প্রেম করেছিলাম। এরপর দু পরিবারের সম্মতিতে বিয়ের পিঁড়িতে বসেছিলাম। তারপর একে একে নিয়ম করে বছর বছর হানিমুন, ক্যান্ডেল লাইট ডিনার, লং ড্রাইভে যাওয়া সবই চলল। তৃতীয় বিবাহবার্ষিকীতে আমার শ্বশুর শাশুড়ি আমাদের মাথায় হাত রেখে দোয়া করলেন, বছর না ঘুরতেই যেন তারা দাদা দাদি হন। আল্লাহ তাআলা যে এত তাড়াতাড়ি সেই ইচ্ছা পূরণ করবেন ভাবিনি। যেদিন সুখবরটা বাসায় জানালাম, পারলে সেদিনই আমার শ্বশুর শাশুড়ি পাড়াতে মিষ্টি বিলি করবেন। আর আমার শাশুড়ি সে তো আমাকে মাটিতে পা ফেলতে দেয় না। পারলে বেডটির মতো আমার জন্য বেড খাবারের ব্যবস্থা করবেন। আর রাতুল মানে আমার স্বামী মহাশয় ব্যবসা বাণিজ্য সব অন্যের ওপর ছেড়ে দিয়ে 9 মাসের জীবন গৃহবন্দী হলেন। সর্বক্ষণ যেন আমার পাশে থাকতে পারেন। দেখতে দেখতে 7 মাসে পড়লাম। আমাদের ওদিকে আবার 7 মাস পড়লে সাধ খাওয়া অনুষ্ঠান করা হয়। বিয়েবাড়ির মতো উদযাপন করা হয় সেই অনুষ্ঠান। আমার বেলাতেও তার ব্যতিক্রম হলো না। আমার বাপের বাড়ি নদীর ওপারে মানে গাইবান্ধা, আর শ্বশুর বাড়ি নদীর এপারে মানে নারায়ণগঞ্জ। তারপরেও আত্মীয় স্বজনের রীতিমতো ঢাল নামলো। এরপর 7 মাস গড়িয়ে এক সময় 9 মাস এলো। চলে এলো সে কাঙ্ক্ষিত দিন। আমার যখন জ্ঞান ফিরল, দেখলাম কোনো আনন্দ চিহ্ন নেই। ভাবলাম, আমার সন্তানের কি কোনো ক্ষতি হয়েছে? রত্নার কথা মনে পড়ল। ওর ছেলে হওয়ার 1 ঘন্টা পর মারা গিয়েছিল। সে কি কষ্ট! আমার সাথেও কি এমন কিছু ঘটেছে? রাতুলের দিকে তাকালাম। ভার মুখটা উল্টো দিকে সরিয়ে নিল। তখনই আমার কানে একটা সদ্য হওয়া বাচ্চার কান্না পৌঁছালো। মাথাটা ঘুরিয়ে ডান দিকে কাত করতে চোখে পড়ল লতার মতো 4 হাত পা নড়ানো একটা ছোট্ট শরীর বিছানার সাথে মিশে আছে। ওকে কাছে নিয়ে চুমুতে চুমুতে ভরিয়ে দিতে মনটা আকুপাকু করছিল। আমি হাঁক ছাড়লাম, কই কেউ দাও আমার নয়নের মণিকে। আমার বুকে কেউ নড়ে না। এতবার বলার পরও যখন কেউ আগাচ্ছে না, তখন আমি মার্জিনার মাকে বললাম, খালা, তোমারে তো বাবুর দেখাশোনার জন্য আনছি, তুমি ওরে আমার করে দাও। সে অনুভূতি আজও আমার গায়ে কাটা দেয়। আমার সন্তানকে প্রথম স্পর্শ করার অনুভূতি। আদরে আদরে ভরিয়ে দিলাম ওকে। খালা বলল, যত খুশি আদর কইরা লও, আর খানিক পরে ওরে লইতে আইব গান বাজনার দল। আমি অবাক হয়ে বললাম, কি বলো খালা তুমি? কে আসবে ওরে নিতে? পৃথিবীর এমন কোন শক্তি আছে যে কি মায়ের বুক থেকে সন্তানকে কেড়ে নিতে পারে? খালাও মুখে রাজ্যের বিরক্তি নিয়ে বলল, হক গলের নিবার না পারলেও তোমার ডারে নিবার পারবে। তোমার সন্তানের উপর তোমার চেয়ে হ্যাগোর হক বেশি। কি বলছো খালা? আমি কিছুই বুঝতে পারছি না। সব কিছুই আমার মাথার উপর দিয়ে যাচ্ছে যেন। হিজড়া পয়দা দিছো গো তুমি, হিজড়া। আমার অনুভূতি সেই মুহূর্তে কেমন হয়েছিল আমি আসলে মনে করে বলতে পারবো না। মানুষ হিসেবে ঘেন্না হচ্ছিল নিজের ওপর। না, হিজড়ায় জন্ম দিয়েছি বলে নয়, মানুষ হিসেবে আমাদের অবস্থান আমাকে লজ্জা দিচ্ছিল। যাকে এতদিন কষ্ট করে নিজের ভিতর বয়ে নিয়ে বেরিয়েছি, আজ তাকে অন্যকে দিয়ে দিতে হবে শুধুমাত্র সে ছেলে নাকি মেয়ে তা বলতে পারবো না বলে। একটা লিঙ্গই তো তার পরিচয়। সে একজন মানুষ কিনা তাতে এই সমাজের কিছু যায় আসে না বলে। মানুষ কি আমার সন্তানের একমাত্র পরিচয় হতে পারে না? আমি এক এক করে আমার শ্বশুর শাশুড়ি রাতুল সবার পায়ে ধরে আমার নিজের সন্তানকে ভিক্ষা চাইলাম। তারা যেন আমার নয়নের মণিকে কারো হাতে তুলে না দেন। তারা আমার কথাকে আমল না দিয়ে আমাদের পাড়ার হিজড়া দলের হেডকে খবর পাঠালেন আমার নয়নের মণিকে নিয়ে যাওয়ার জন্য। সেই মুহূর্তে আমি আমার জীবনের কঠিন সিদ্ধান্তটা নিয়ে ফেললাম। আমি আমার সন্তানকে নিয়ে চলে যাব এখান থেকে, তবুও আমি ওকে ছাড়া থাকতে পারবো না। আশ্চর্য হলাম, সমাজের ভয়ে আমার সবচেয়ে ভরসার যে জায়গা মানে রাতুল আমার হাত ছেড়ে দিল। কিছু মুহূর্তের ব্যবধান আমার পরিচয়, অবস্থান, সম্পর্ক সব পরিবর্তন করে দিল। ওদের সবার একটাই কথা, সমাজে যাকে নিয়ে মাথা উঁচু করে চলতে পারবো না, তাকে কষ্ট করে বড় করব কেন? স্বামী হাত ছেড়ে দিলে মেয়েদের একমাত্র আশ্রয়স্থল হয় তার বাবার বাড়ি। আমি আমার একমাত্র সম্পত্তি আমার সন্তানকে নিয়ে রওনা হয়ে গেলাম গাইবান্ধার উদ্দেশ্যে। ঢাকা ইউনিভার্সিটিতে পড়াকালীন একা একাই যাতায়াত করতে হতো গাইবান্ধা থেকে ঢাকায়, তাই অভ্যাস ছিল একা জার্নির।
অবশ্য নিজের চিরচেনা বিছানা, নিজের ঘর ছেড়ে আসার সময় রাতুল তার স্বামিত্ব ফলিয়েছিল। কিছু টাকা আমার হাতে ধরিয়ে দিয়েছিল। প্রথমে ভেবেছিলাম নেব না, কিন্তু পরক্ষণেই মন পরিবর্তন করলাম। নিলাম টাকাটা, যাতে সুস্থভাবে আমার সন্তানকে নিয়ে আসতে পারি। আব্বাকে শুধু মোবাইলে কল করে বলেছিলাম আমরা আসছি। আব্বা যদিও একটু অবাক হয়েছিলেন। আজই মেয়ের সন্তান হলো, আর আজই মেয়ে রওনা দিচ্ছে ভেবে আমি ইনিয়ে বিনিয়ে কাটিয়ে দিলাম। ক্লান্ত শরীর নিয়ে দীর্ঘ জার্নির পর বাড়িতে পা দিয়ে কোথায় দুদণ্ড শান্তি পাবো তা না, প্রশ্নে প্রশ্নে আমাকে জর্জরিত করা হলো। আমি সবার কাছে কিছু সময় ধার নিয়ে বিশ্রাম নিতে চাইলাম। কথা দিলাম সকালে ঘুম থেকে উঠে সবার প্রশ্নের উত্তর দেব। পরদিন সব কিছু শোনার পর আব্বা আমার কাছে হাত জোর করে বললেন, তুই চলে যা রে মা, তোর আরও 3টা বোন আছে। এই খবর ছড়িয়ে পড়লে তোর বোনদের আর বিয়ে হবে না রে মা। আমি তোর কাছে তোর বোনদের সুখ ভিক্ষা চাচ্ছি রে মা। পৃথিবীতে একজনের সবচাইতে আপন যারা হয়, তারা একে একে সবাই আমার দিকে থেকে মুখ সরিয়ে নিল। এই এত বড় পৃথিবীতে আমি আর আমার সন্তান একা, একদম একা। সিদ্ধান্ত নিলাম অচেনা কোনো জায়গায় চলে যাবার, যেখানে যার যার তার, সেখানে কেউ কারো খোঁজ নেয় না। আবার আমাদের দুজনের সংসার চালানোর জন্য কিছু একটা করতে হবে। সব চিন্তা ভাবনা করে আমার কাছে মনে হলো রাজধানী আমাদের জন্য সঠিক জায়গা হবে। দীর্ঘদিন সেখানে পড়াশোনার জন্য থেকেছি বিধায় পরিচিত মহলের সংখ্যাও বেশি। আব্বা চলে আসার সময় রাতুলের মতো আমার হাতে বেশ ভালো অঙ্কের টাকা দিলেন, যাতে আমার একটা ব্যবস্থা না হওয়া পর্যন্ত আমার আর আমার সন্তানের দিন চলে যায়। একদিনও গাইবান্ধায় থাকা মানে নিজের সাথে সাথে পরিবারের বিপদ ডেকে আনা। মফস্বলগুলোতে বাতাসেরও আগে গোপন খবর ছড়ায়। মানুষ আর কিছু পারুক চায় না পারুক, সমালোচনাটা ট্রেনিং ছাড়াই রপ্ত করতে পারে। আমি আর দেরি করলাম না। যুদ্ধটা যখন শুধুই আমার, আর বিধাতা যখন যোদ্ধা হিসেবে আমাকে পছন্দ করেছেন, তখন আমার আর লড়তে ভয় কিসের? কেননা স্বয়ং বিধাতা আমার সাথে আছে বলেই তো এত বড় পরীক্ষায় আমাকে ফেলেছেন। আমিও বিধাতার নাম নিয়ে শুরু করলাম আমার নতুন জীবনের যাত্রা। চাকরি বাকরি যে কিছু একটা করব, কিন্তু কিভাবে? বাচ্চাকে রাখবো কার কাছে? আর রাখলেও বা ঢাকবো কী করে? আবারও সে সমাজচ্যুত হওয়ার ভয়। সাবলেটে উঠলাম এক স্কুল ফ্রেন্ডের সাথে। সে আবার একজন নিউট্রিশনিস্ট, প্রাইভেট সেক্টরে কাজ করে। বিয়েটি এখনও করেনি। প্রেম ছিল এক ক্লাসমেটের সাথে, বিয়ের কথা বললে নাকি এড়িয়ে যায়। 6 মাস হলো ব্রেকআপ হয়েছে। কিছু কিছু মানুষ আসলে অন্যকে ভালো রাখার জন্য দুনিয়াতে আসে, নিজে কেমন আছে তা ভাবার সময় তার নেই। ফলে তাদের মতো একজন আমার সন্তান। আমার সমস্ত কথা শুনে ও আমাকে সাপোর্ট করলো। সেদিন আমার 2 চোখ আনন্দের বন্যা বইছিল। কত আপন পর হলো, আর পরে শেষ পর্যন্ত আপন ভেবে বুকে টেনে নিল। সময়টা ছিল 2016 শেষ শুরুর দিকে। অনলাইন বিজনেস সবেমাত্র আলোর মুখ দেখা শুরু করেছে। পলি আমাকে বুদ্ধি দিল, বাবু যেহেতু এখনও ছোট, তুই তো ওকে রেখে বড় বের হতে পারবি না। আর যেহেতু অন্য বিজনেস মিনিমাম হলেও পুঁজি দরকার, তাই এমন কিছু করতে হবে যেটাতে ইনভেস্ট অল্প। দুজন মিলে ভেবেচিন্তে ঠিক করলাম খাবার নিয়ে কাজ করব। পলি বলল, ওদের অফিসে দুপুরে বাইরে থেকে খাবার এনে খায় সবাই। হোমমেড খাবারের অফার পেলে ওরা রীতিমতো লুফে নেবে। পলির অফিস থেকেই আমার বিজনেস শুরু হলো। ধীরে ধীরে বিজনেস বড় হতে শুরু করলো। আমি শক্তি পেলাম। 1 বছর পরের ঘটনা। কাস্টমারদের লাঞ্চ বক্স তৈরি করতে ব্যস্ত ছিলাম। পলি ফোন করে বলল, আমি যেন বাড়িতেই থাকি, আমাকে নিয়ে বাইরে কোথাও যেতে চাই। হাতের সব কাজ যেন গুছিয়ে ফ্রি থাকি। একবার কারণ জিজ্ঞাসা করলাম, কিন্তু ও বলল ফিরে সব বলবে। তবে ওকে না দেখেও ফোনের অপর প্রান্ত থেকে দিব্যি ওর অস্থিরতা টের পাচ্ছিলাম। আমি আর দেরি না করে কাজগুলো গুছিয়ে নিয়ে বাবুকে খেলা দিচ্ছিলাম, আর অধীর আগ্রহ হয়ে বারবার দরজার দিকে তাকাচ্ছিলাম। এক সময় আমার অপেক্ষার অবসান ঘটিয়ে অস্থিরভাবে কলিং বেল বেজে উঠল। পরপর কয়েকবার, যেন খুলতে দেরি হলে দরজা ভেঙে ফেলবে। পিপ হলে চোখ গলিয়ে দেখি দরজার ওপাশে অস্থির চিত্তে পলি পায়চারি করছে। দরজা খোলার সাথে সাথে হুড়মুড়িয়ে ঘরে ঢুকে আমাকে জাপটে ধরে। কোনো রকমে বলল, আল্লাহ আমাদের দিকে মুখ তুলে চেয়েছেন। তোর ধৈর্যের পরীক্ষায় তুই পাস করেছিস সখী। আজ না হোক কাল তুইও সিনা টান করে পৃথিবীবাসীকে জানাতে পারবি তোর সন্তান ছেলে নাকি মেয়ে। আমি যার পর্নায় অবাক হয়ে শুধু ওর কথাগুলো গিলছিলাম। শেষ লাইনটা কানে প্রতিধ্বনি তৈরি করছিল। কোনো রকমে ঠোঁট দুটো নাড়িয়ে জিজ্ঞেস করলাম, কি বললি তুই? পলি আবারও মুখে খই ফোটাতে শুরু করলো।
গল্পে গল্পে আজ অফিসে নতুন জয়েন করা এক কলিগের মুখে শুনলাম আমাদের দেশে নাকি সেই 2014 সাল থেকেই অপারেশনের মাধ্যমে হিজড়া শিশুকে মেয়ে অথবা ছেলে শিশুতে পরিবর্তন করা যায়। তুই রেডি হয়ে নে, বাবু তো 13 মাসে পড়েছে, আমরা আজই ওকে নিয়ে যাব পিজি হাসপাতালে। আমার ওই কলিগ বলল 6 মাস থেকে বয়সন্ধির আগ পর্যন্ত অপারেশনগুলো সাকসেসফুল হয়। আমি যেন রেডি হওয়ারও শক্তি পাচ্ছিলাম না। পলি বাবুকে রেডি করিয়ে আমাকে নিয়ে বের হলো। আমার মনে হচ্ছিল আমি স্বপ্ন দেখছি। আসলে স্বপ্নটা অনেক দিন থেকেই দেখতাম, কিন্তু হঠাৎ সেই স্বপ্নের বাস্তব রূপদান আমাকে বাস্তবে আনতে পারছিল না যেন। ডাক্তারবাবুকে দেখার পর বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করে অবশেষে সিদ্ধান্ত নিলেন তাকে ছেলেতে রূপ দেবার, আর আমাদের বুঝিয়ে বললেন ওকে ওর ক্রোমোজোমাল অ্যানালাইসিস করে আমরা দেখেছি ওর ভিতর পুরুষ লিঙ্গের প্রভাব বেশি, সেজন্যই এমন সিদ্ধান্ত। আমি উদ্গ্রীব হয়ে জিজ্ঞাসা করলাম, অপারেশন করলে কি বাবু স্বাভাবিক হয়ে যাবে? ডাক্তার আমার উৎকণ্ঠা বুঝতে পেরে বললেন, একবার অপারেশনেই যে আমরা চূড়ান্ত ফল পাবো তা কিন্তু শিওর নয়। কারো কারো ক্ষেত্রে একবারেই ভালো ফল পেয়েছি, কারো কারো ক্ষেত্রে কয়েকবার অস্ত্রোপচারের প্রয়োজন করে পড়েছে। ব্যাপারটা নির্ভর করছে বাচ্চার যৌনাঙ্গে অসঙ্গতি কোন লেভেলের তার উপর। সেদিন ডাক্তারবাবুকে রেফার করে দিয়েছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের এক ডাক্তারের কাছে। বাবুর অপারেশন সেখানেই করা হয়। 23 বছর পর তুর্যরাজ 25তম জন্মদিন। অস্ত্রোপচারের পর আমার বাবু ছেলে বাবুতে পরিণত হওয়ার পর আমি আর পলি মিলে ওর নাম রাখি তুর্য। আসলে এই নামটা পলির পছন্দেই রাখা হয়। জন্ম দিলেই তো শুধু মা হওয়া যায় না। পলি তুর্যর জন্য যা করেছে তা ওর আপনজনরাও করতে পারেনি, এতটুকু তাই ওর প্রাপ্য। আমি তো তুর্যকে বরাবরই বলে এসেছি, তোর একজন নয় দুজন মা। আমার তুর্য আজ শুধু তুর্য নয়, আজও ডক্টর তুর্য। জীবন শুধু এক সাগর কষ্ট নয়, এক সাগর কষ্ট পাড়ি দিয়ে পারে উঠতে পারলেই কেবল এক পাহাড় সুখের দেখা মিলে। হয়তো সেই এক পাহাড় সুখ খুব অল্প সময়ের অতিথি, কিন্তু তাতে কি, সুখ তো হোক না যতই অল্প,